মার্শাল ম্যাকলুহানের একটা বিখ্যাত কথা আছে যে মিডিয়াম ইজ দ্য মেসেজ। অর্থাৎ কোন একটা মিডিয়ার নাম শুনি আমরা বুঝে যাই ওই সংবাদপত্র বা টিভি চ্যানেল কি ধরনের খবর প্রচার করে, প্রকাশ করে, বা একটা খবরকে কিভাবে চিত্রায়িত করে। যেমন হাসিনা শাসনামলে আমরা ৭১ টিভির নাম শুনলে বুঝতাম যে ওই টিভি কি ধরনের খবর দিতে পারে। ভারতের গদি মিডিয়া নিয়ে এর আগে একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম, কেউ কেউ হয়তো সেটা দেখে থাকতে পারেন। নরেন্দ্র মোদী যখন ক্ষমতা আসে তখন ভারতে তার অনুগত এক মিডিয়া শ্রেণী গড়ে ওঠে এবং তাদের নাম দেওয়া হয় গদি মিডিয়া। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল আফা মিডিয়া। আপনারা খেয়াল করে দেখবেন যে সংবাদ সম্মেলনে গেলে প্রধানমন্ত্রীর বিশেষ করে সাংবাদিকরা কিভাবে তাকে তৈল দিতেন এবং কিভাবে আফা আফা ডাকতেন। সে আফা সাংবাদিকতা এবং গদি সাংবাদিকতা দুটার একটা সম্মিলন আমরা দেখতে পাই ৫ই আগস্ট, যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। তখন আমরা ভারতীয় মিডিয়া এক ধরনের বিস্ফোরণ দেখি। ওই যে ময়ূক রঞ্জনের কথা বলেছিলাম না, আপনারা খেয়াল করেছেন তার যে চোখ তাকানো এবং যেভাবে সে দৌড় দেয়। বাংলাদেশ থাকবে না, একটা ইউনিক পরিস্থিতি তৈরি হয় এবং এই রিপাবলিক কিন্তু বিজেপির খুব শক্ত সাপোর্টার এবং ভারতের পুরো গদি মিডিয়া আমরা দেখি শেখ হাসিনার পক্ষে অত্যন্ত কঠোর অবস্থান নেয়। মনে হয় যেন তাদেরই প্রধানমন্ত্রী পতন হয়েছে। এবং আমরা যেটা দেখি যে শুরুতে সাম্প্রদায়িক মানে কি বলা যায় সহিংসতার নানা রকম আজগুবি খবর এবং নানা রকম মিথ্যা এবং বানোয়াট খবরের একটা ঢেউ ভারতীয় মিডিয়া আমরা দেখি, এবং সেটা যে তারা শুধু সেখানে আটকে রাখে তা না, এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশের সরকার একটা শক্ত অবস্থান নেয় এবং যেসব মিথ্যা এবং গুজব সেগুলো আমাদের সরকারের প্রেস উইং, এটা খুব প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা খুব ভালোভাবে মোকাবেলা করে। এখন নতুন এক প্রেক্ষাপটে আমরা ভারতের গদি মিডিয়ার, যেটাকে এখন আমি বলছি আফা মিডিয়া, তাদের ভূমিকা আমরা পরীক্ষা করে দেখতে পারি। যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটা হয়ে গেল, সে বৈঠকের পর ভারতের মিডিয়ার উত্তেজনা কি কিছুটা কমেছে? তাদের চরিত্র কি কোনো একটা পরিবর্তন হয়েছে? দুঃখজনক হলেও সত্য, খুব একটা কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। যেমন ওই বৈঠকের পরেও তারা নানা রকম আজগুবি খবর প্রচার করতে থাকে। তারা যেমন এর আগে একটা বলে নেই যে বৈঠকের আগে ভারতীয় মিডিয়া এটা একটা শক্ত ধারণা দেওয়ার চেষ্টা করে যে এই ধরনের কোনো বৈঠক হবে না। তারা বলতে থাকে যে বাংলাদেশ সরকার অনুনয় বিনয় করতেছে বৈঠকের জন্য, কিন্তু নরেন্দ্র মোদী অত্যন্ত কঠিন স্ট্রিক্ট যে এরকম কোনো বৈঠক হবেই না। অথচ আমরা যেটা জানি যে বাংলাদেশ সরকারকে আগেই ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বৈঠকটি হবে, কিন্তু ওই দিন বৈঠকের দিন সকাল পর্যন্ত ভারতীয় মিডিয়া এই ধারণা দেওয়ার চেষ্টা করে যে বৈঠকটি হবে না, কিন্তু আমরা শেষ পর্যন্ত বৈঠকটি হতে দেখি। এবং বৈঠকের পর ভারতীয় মিডিয়া আবার আজগুবি তথ্য প্রচার করতে থাকে। তারা বলতে থাকে প্রফেসর ইউনূস নাকি মানে ৩০ মিনিট অপেক্ষা করছিলেন, অথচ এরকম কোনো ঘটনাই ঘটেনি। তারপরে নানা রকম যে তথ্য তারা হাজির করতে থাকে। তবে কিছু কিছু বিষয় তাদেরকে হতচকিত করে, সেটাও বোঝা যায়। যেমন প্রফেসর ইউনূস যে শেখ হাসিনার প্রত্যার্পণ চান এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেন, এতে ভারতীয় মিডিয়া অনেকটা অবাক হয়। এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যখন মিডিয়াতে এটা জানান যে প্রত্যার্পণের বিষয়টা আলোচনায় এসেছিল এবং বাংলাদেশ সরকারের প্রধান এ ব্যাপারে অনুরোধ করেছেন, এটা আসলে ভারতীয় মিডিয়াকে পুরোটা হতচকিত করে। তারা হয়তো ধারণা করেছিল যে বাংলাদেশ এটা মানে একটা জাস্ট একটা অফিসিয়াল অবস্থান, কিন্তু প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলবেন, এটা হয়তো তারা প্রত্যাশা করেনি। এবং বাংলাদেশের যেসব বার্গেনিং ইস্যু সবকটাই আসলে ইউনূস সাহেব উপস্থাপন করেছেন। এই বৈঠকের আগে কিন্তু একটা ঘটনা ঘটে যে প্রফেসর ইউনূস যে চীন সফরে যান, সেখানে তিনি একটা বক্তব্য রাখেন, যেটা আমরা সবাই জানি যে তিনি যেটা বলেন যে 7 সিস্টার ভারতের এটা ল্যান্ডলকড এবং এখানে যে যে সমুদ্র রয়েছে এটার কর্তৃত্ব বাংলাদেশের এবং সেখানে চীনা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, এরকম একটা ধারণা তিনি যখন দেন, এটা ভারতীয় মিডিয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এই প্রেক্ষাপটে বৈঠকটার গুরুত্ব আরো বেড়ে যায়।
ওই বৈঠকে ভারত তাদের অবস্থান ব্যক্ত করেছে, যেটা নতুন কিছু আমরা দেখতে পাই একটা হলো ইনক্লুসিভ, যেটা 5ই আগস্টের পর ভারতের কখনো মনে ছিল না। তবে আরেকটা ইতিবাচক অগ্রগতি দেখা যায় যে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটা ইতিবাচক মনোভাব দেখায়। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সবকটি কনসার্ন সেখানে উল্লেখ করা হয়। কিন্তু এই বৈঠকে যে এই বৈঠকের পর উত্তেজনা আসলে কিছুটা কমেছে, এবং একটা প্রতিবেশী রাষ্ট্র, দুটা দেশ তো আসলে দুটা সরকারকে কাজ করতে হবে একে অন্যের সঙ্গে, এবং মানুষ তো আসলে চাইলেও কোনো রাষ্ট্র তার প্রতিবেশী তো পাল্টাতে পারে না। এই প্রেক্ষাপটে যখন উত্তেজনা কিছুটা কমছে, কিন্তু ভারতের গদি মিডিয়ার ওই যে লম্পঝম্প লাফালাফি এটা চলছেই, এবং গদি মিডিয়া এবং আফা মিডিয়ার যে একটা সমন্বয়, এবং এটা আমার মনে হয় সাংবাদিকতার ইতিহাসে একটা নতুন নজির তারা স্থাপন করেছে। এবং যেটা আমি শুরুতে বলেছিলাম যে মার্শাল ম্যাকলুহানের যে তত্ত্ব, মিডিয়াম ইজ দ্য মেসেজ, এবং ভারতের মিডিয়া এখন খুব একটা পড়তে হয় না, এবং প্রায় সব, দুই একটা ব্যতিক্রম আছে কিনা আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না, এগুলির নাম শুনলেই আমরা বুঝতে পারি যে তারা কি বলবে। মানে সত্যবাবু মারা গেছেন, আমাদের ফয়েজ আহমেদ লিখেছিলেন, কিন্তু ভারতীয় মিডিয়া মনে হচ্ছে পুরো মারা যাওয়া কি পুরো মিডিয়াকেই তারা মনে হয় কবর দিয়ে ফেলেছে। তো এই প্রেক্ষাপটে এই যে মানে তাদের খাসিলত পাল্টালো না, এবং একটা ঐতিহাসিক সুযোগ রাখার এবং দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার যে সুযোগ আসলো তাদের সামনে, সেটা আরো একবার তারা নষ্ট করলো, এবং বাংলাদেশের ব্যাপারে কুৎসা রটানো যেটা অব্যাহত রাখলো, সেটা আসলে অনেকটাই দুঃখজনক।